চলো ফিনান্সিয়াল পাওয়ারটা বাকি ছিল। দেখো আজকে আমরা ফিনান্সিয়াল পাওয়ার করবো, পলিটির ফিনান্সিয়াল পাওয়ার করবো। দেখো ফিনান্সিয়াল পাওয়ার মানে বিত্তীয় শক্তি। রাষ্ট্রপতির হাতে আর্থিক কি কি শক্তি আছে সেগুলো সমস্ত কিছু পড়বো, বোঝা আছে তো? রাষ্ট্রপতির হাতে আর্থিক কি কি শক্তি আছে সেগুলোর সম্বন্ধে আমরা পড়বো। রাষ্ট্রপতির হাতে আর্থিক কি কি শক্তি আছে, প্রথম কথা, প্রথমে দেখো যে রাষ্ট্রপতি একজন ফিনান্স কমিশনার। ফিনান্স কমিশনার ফিনান্স কমিশনকে নিয়োগ করতে পারে। ফিনান্স কমিশনার 280। রাষ্ট্রপতি কাকে নিয়োগ করতে পারে? ফিনান্স কমিশন নিয়োগ করতে পারে। যখন তোমাদের বাজেট পেশ হয়, বাজেট পেশ হওয়ার সময় কি হয় জানো তো? বাজেট যখন পেশ হবে তখন হচ্ছে কি হয়, ফিনান্স মিনিস্টার বাজেট পেশ করে। বাজেট অ্যাকচুয়াল ফিনান্স মিনিস্টার পেশ করেনি, বাজেট ফিনান্স মিনিস্টারকে পেশ করতে দেওয়া হয়। বাজেট পেশ করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। বাজেট পেশ করার ক্ষমতা কার হাতে রয়েছে? রাষ্ট্রপতির হাতে রয়েছে। বাজেট কে পেশ করে? রাষ্ট্রপতি বাজেট পেশ করে। প্রত্যেক বাজেটের আগে দেখবে, প্রত্যেক বাজেটের আগে রাষ্ট্রপতি একটা ভাষণ দেয়। বাজেট পেশ করার আগে কে ভাষণ দেয়? রাষ্ট্রপতি ভাষণ দেয়, বোঝা যাচ্ছে তো? বাজেট পেশ করার আগে কে ভাষণ দেয়? রাষ্ট্রপতি ভাষণ দেয়। রাষ্ট্রপতি বলে যে আমার এই বাজেটে এই জিনিসপত্র রয়েছে, আমি দেশের জন্য এই ডেভেলপমেন্ট করেছি, দেশ এই এই 1 বছরে আমার মন্ত্রিমন্ডল এইসব কাজকর্ম করেছে, পুরো ডিটেলসে বলে দেয়। তারপরে আছে ফিনান্স মিনিস্টার, সারাদিন ধরে বক্তৃতা দিতে থাকে কি যে কত টাকা আসবে, কত টাকা ব্যয় হবে, সমস্ত কিছু বলতে থাকে। বাজেট পেশ করার ক্ষমতা কার হাতে রয়েছে? রাষ্ট্রপতি। যেহেতু আমাদের একটা ডিপার্টমেন্ট রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট, তাই তো, সেই জন্য ফিনান্স মিনিস্টারকে দিয়ে বাজেট পেশ করানো হয়, বোঝা যাচ্ছে তো? আইনি বাজেট পেশ করার ক্ষমতা কার হাতে রয়েছে? রাষ্ট্রপতির হাতে রয়েছে। ফিনান্স কমিশনারকে নিয়োগ করে কে? হ্যাঁ, এই বাজেট যে পেশ হয়, এই বাজেটে 41% রাজ্যকে ফিরিয়ে দেওয়া হয়। বাজেট কোথা থেকে আসে টাকা? বাজেটের টাকা কোথা থেকে আসে? সমস্ত রাজ্য থেকে আছে। সমস্ত রাজ্য কি করে? ট্যাক্স তুলে। সেই ট্যাক্সের সম্পূর্ণ টাকাটা কোথায় চলে যায়? কেন্দ্রে চলে যায়। এবারে ফিনান্স কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে টাকা বন্টন করতে হবে। কেন্দ্রের কাছে রেখে দেয় 59% টাকা, রাজ্যকে দেয় 41% টাকা। রাজ্য কত দেয়? 41% টাকা। তোমাদের নোটে দেখো 43% মেবি লেখা হয়েছে। নোটে কত টাকা লেখা রয়েছে? 43 রয়েছে, ওটাকে কারেকশন করে নেবে 41%। রাজ্য কত পায়? আর কেন্দ্র পায় 59%। রাজ্য পায় কত? ক্লিয়ার হয়েছে না হয়নি? রাজ্য কত পায়? কেন্দ্র পায় 59%। ক্লিয়ার একদম? কোনো ডাউট আছে? এগাবো? হ্যাঁ, তাহলে রাজ্যের বাজেট, কেন্দ্রের বাজেট পেশ করে কে? বাজেট পেশ করে ফিনান্স মিনিস্টার, কিন্তু ক্ষমতা কার হাতে রয়েছে? রাষ্ট্রপতির হাতে। এই যে ফান্ড, 2 প্রকারের ফান্ড, একটা কনসোলিডেটেড ফান্ড মানে সঞ্চিত নিধি, আর একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। টাকার যে ফান্ড হয় সেটা কত প্রকার হয়? 2 প্রকার হয়। একটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অর্থাৎ সঞ্চিত নিধি, একে কি বলি? সঞ্চিত নিধি। আর একটা হয় কন্টিজেন্সি ফান্ড। আর একটা কি হয়? কন্টিজেন্সি ফান্ড। কনসোলিডেটেড ফান্ড আর কন্টিজেন্সি ফান্ড। কনসোলিডেটেড ফান্ডে যা টাকা আছে সমস্ত, যে পেনশন, তোমাদের যে পেনশন দেওয়া বলো, রাজ্যকে দেওয়া বলো, সব কোথা থেকে যায়? কনসোলিডেটেড ফান্ড থেকে যায়। কন্টিজেন্সি ফান্ড হচ্ছে জরুরি ফান্ড। কন্টিজেন্সি ফান্ড কি? জরুরি ফান্ড। কন্টিজেন্সি ফান্ড জরুরি ফান্ড, অর্থাৎ যখন কোনো জরুরি অবস্থা পড়ে যায়। জরুরি অবস্থা বলতে এরকম জরুরি অবস্থা যেটা হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়। ধরো ভারতে প্রাকৃতিক, যেটা বলে কই আসেনি, তোমরা দেখবে তোমাদের খরচ 2 প্রকারের হয়। খরচ কত প্রকার হয়? 2 প্রকারের তোমাদের খরচ হয়। এক প্রকারের খরচ তোমরা মাসের প্রথমে বাবা মার কাছ থেকে নিয়ে নাও, যে এই মাসে জেপি স্যারের এত টাকা বেতন, এত টাকা টিফিন খরচ, এত টাকা খাওয়া খরচ, এত টাকা রুম ভাড়া, এত টাকা এই সব পড়ে গেল। তোমরা কি করলে? টাকা সব নিয়ে নিলে যে এই মাসে খরচ 6000 টাকা পড়বে।
কিন্তু দেখা যাচ্ছে ওই মাসের একটা ইমার্জেন্সি ফান্ড পড়ে আছে, বাদ দিয়ে পড়ে গেছে তার, সেটা তো আর বাবার কাছ থেকে নিতে পারবে নি। হ্যাঁ, সেটা তোমাদের একটা জায়গায় টাকা, ওইখান থেকে টাকা কিছু সংগ্রহ করে করে মোবাইলের ভিতরে ঢুকানো থাকে। হ্যাঁ, কাভারের ভিতরে কি থাকে, ঢোকানো থাকে, তাই তো? বোঝা যাচ্ছে তো? কোথায় রাখো? মোবাইল কাভার রাখো। ওইটা হচ্ছে তোমাদের কন্টিজেন্সি ফান্ড। যখন ইনকেস শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলে, সেই সব কথা, সেই সব তার বাবার মার কাছ থেকে টাকা নেওনি, সেগুলো কি তোমাদের যে কন্টিজেন্সি ফান্ড থাকে সেখান থেকে খরচ করবে। অর্থাৎ ভারতের ক্ষেত্রেও সেরকম কন্টিজেন্সি ফান্ড রয়েছে। ধরো ইনকেস এবছর কোথায় কোথায় বন্যা হবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় ধস নামবে, সেটা তো ভারতে কেউ জানেনি, না তার বাজেট তৈরি করে রেখেছে। আর বাজেটের বাইরে গিয়ে 1 টাকাও খরচ করতে পারবে না। এই জন্য একটা টাকা, অ্যামাউন্ট অফ টাকা রাখা হয় হচ্ছে কন্টিজেন্সি ফান্ডে, জরুরি অবস্থার ক্ষেত্রে, প্রাকৃতিক বিপর্যয় বলো, ভূমিকম্প চলে এলো বলো, এইসব ক্ষেত্রে একটু সাহায্য করার জন্য কি রাখা হয়, একটা এক্সট্রা টাকা রাখা হয়, 500 কোটি টাকা রাখা হয়। কত টাকা রাখা হয়? 500 কোটি টাকা রাখা হয়। এই টাকা কার কাছে থাকে? রাষ্ট্রপতি যখন ইচ্ছা চাইবে তুলতে পারবে। ধরো প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, মন্ত্রিমন্ডল গেল যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, ওই টাকা দিতে হবে, রাষ্ট্রপতি সাইন করে দিয়ে দিল, ওই টাকা চলে যাবে। বোঝা যাচ্ছে না যায়নি? হ্যাঁ, এটুকু ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ফিনান্সিয়াল পাওয়ার ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে ফিনান্সিয়াল পাওয়ারে? কোনো ডাউট নেই তো? ফিনান্সিয়াল পাওয়ারে কোনো ডাউট আছে? এগিয়ে যাবো? কি লিখতেছি তুই এত? সব লেখা আছে বাবা, লেখালেখি করতে হবে না। ইমার্জেন্সি ফান্ডে 500 কোটি টাকা থাকে, আর এটা লেখা আছে তোকে। বাহ, ফিনান্সিয়াল পাওয়ার 500 কোটি সব লেখা আছে বাবা নোটে। এবারে দেখো, তোমার এরপরে হচ্ছে এডুকেশন পাওয়ার। হ্যাঁ, এডুকেশন পাওয়ার বলতে শিক্ষা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত ক্ষমতা, শিক্ষা সংক্রান্ত ক্ষমতা। প্রতিটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলতে সেন্ট্রাল ইউনিভার্সিটি, যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হয়। দেখবি ইউনিভার্সিটির দুজন হয়, তোরা চ্যান্সেলরকে জীবনে দেখতে পাবি অনুষ্ঠান ছাড়া। আরেকটা হয় ভিসি, ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর কে হয়? কলেজেরই একজন হয়, তাই তো? ইউনিভার্সিটির একজনই হয়, কিন্তু তোরা কাকে দেখতে পাও? চ্যান্সেলরকে দেখতে পাও। সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে চ্যান্সেলর হচ্ছে কে? রাষ্ট্রপতি। সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে চ্যান্সেলর কে হয়? রাষ্ট্রপতি। সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর রাষ্ট্রপতি। আর স্টেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি হলে রাজ্যপাল। স্টেট ইউনিভার্সিটি হলে কে হয়ে যায়? রাজ্যপাল। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে রাষ্ট্রপতি। সেন্ট্রাল ইউনিভার্সিটি কে হয়? আর স্টেট ইউনিভার্সিটি রাজ্যপাল। ক্লিয়ার হয়েছে না হয়নি? সেন্ট্রাল ইউনিভার্সিটি, হ্যাঁ, দিল্লি ইউনিভার্সিটি একটা রয়েছে, দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর উপরাষ্ট্রপতি হয়। দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর, দিল্লি লেখা আছে তো, দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর। হ্যাঁ হ্যাঁ, দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হয়? রাষ্ট্রপতি হয়, উপরাষ্ট্রপতি, সরি। দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর, একমাত্র দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর হয় কে? উপরাষ্ট্রপতি। একমাত্র দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হবে? উপরাষ্ট্রপতি। সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর, সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর রাষ্ট্রপতি। বোঝা আছে তো? হ্যাঁ, স্টেট ইউনিভার্সিটির চ্যান্সেলর, ওদেরকে তোরা দেখতে পাবি। তোদের যখন হচ্ছে পিএইচডি করবি না, তখন যখন পিএইচডি কমপ্লিট হয়ে যাবে তোদের, স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলু, সেখানে যখন ইউনিভার্সিটি পিএইচডি কমপ্লিট হয়ে যাবে, তখন তোকে ওই পিএইচডি সার্টিফিকেট দেওয়ার সময় আসবে কে? চ্যান্সেলর আসবে। তখন তুই রাজ্যপালের কাছ থেকে সার্টিফিকেট নিবি। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে রাষ্ট্রপতির কাছ থেকে সার্টিফিকেট নিবি। বুঝতে পারছিস তো? তাহলে পড়াশোনা করে যা ভালো করে। যদি রাজ্যপালের কাছ থেকে বা রাষ্ট্রপতির কাছ থেকে সার্টিফিকেট নিতে হয়, বা আরো ভালো করে পড়াশোনা করলে, ভালো কাজকর্ম করলে, তখন পদ্মশ্রী পাবি, বহুত কিছু আছে, সেগুলো পাবি। বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এডুকেশনাল পাওয়ার বোঝা যাচ্ছে তো?
এডুকেশনাল পাওয়ার বোঝা যাচ্ছে তো। এবারে দেখো এরপরে সেলফ পাওয়ার কি রয়েছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির নিজস্ব কিছু তো ক্ষমতা থাকবে। রাষ্ট্রপতিকে নিজেকে কিছু তো ক্ষমতা দেওয়া আছে, যে নিজে অ্যাপ্লাই করতে পারবে, তার নিজের হাতে কিছু ক্ষমতা থাকবে তো। হ্যাঁ, সেলফ পাওয়ার দেওয়া হয়েছে বা হচ্ছে নিজস্ব ক্ষমতা। রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা, রাষ্ট্রপতির কি রয়েছে, নিজস্ব ক্ষমতা কি রয়েছে সেটার সম্বন্ধে জানতে হবে, তাই তো। রাষ্ট্রপতির নিজস্ব কি ক্ষমতা রয়েছে সে সম্বন্ধে জানতে হবে, বোঝা গেছে তো। নিজস্ব কি ক্ষমতা রয়েছে দেখো, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের কোথা থেকে, লোকসভা থেকে। লোকসভায় কতগুলো সিট রয়েছে, 543টা সিট রয়েছে। লোকসভায় কতগুলো সিট রয়েছে, 543টা সিট রয়েছে লোকসভায়। ক্লিয়ার তো, লোকসভায় কতগুলো সিট রয়েছে, 543টা। সরকার গড়তে গেলে কত সিটের প্রয়োজন, হ্যাঁ 243-এর প্রয়োজন। সরকার করতে গেলে কত প্রয়োজন, 243টা সিটের প্রয়োজন সরকার করতে গেলে। তুমি যখনই সরকার করতে যাবে 243টা সিটের প্রয়োজন হবে। ধরো এক্স একটা পার্টি, সে পেয়েছে কতগুলো সিট, সে পেয়েছে হচ্ছে 220টা সিট। ওয়াই একটা পার্টি, সে পেয়েছে, কম কথা বল, এত কথা বলছি, কম কথা বল। জেড একটা পার্টি, সে পেয়েছে ধরো 180টা সিট। কতগুলো হলো বলতো, 400, 200, 400, 500। আর একটা পার্টি রয়েছে এ, সে পেয়েছে কতগুলো, 43টা। সে কতগুলো পেয়েছে, 43টা পেয়েছে। এ একটা পার্টি, এক্স পেয়েছে 220, ওয়াই পেয়েছে 100, জেড পেয়েছে 180, এ পেয়েছে কত, 43। বহুমতের জন্য কত দরকার, সরকার করতে গেলে কত দরকার, 243-এর প্রয়োজন। তাহলে কেউ সরকার করতে পারবে, কেউ সরকার করতে পারবে না, বোঝা গেছে তো। সরকার কেউ করতে পারবে। এবারে এই সময় রাষ্ট্রপতি নিজস্ব ক্ষমতা লাগাতে পারে। রাষ্ট্রপতি হয় ভঙ্গ করে দিতে পারে, যে আবার নির্বাচনের জন্য বলতে পারে যে আবার ইলেকশন হোক। নাহলে কি বলতে পারে, যে তোমরা কি তৈরি করো, কাউকে নিয়ে তোমাদের বহুমত দেখাও, তোমাদের মধ্যে থেকে একজনকে কি করে দেওয়া হচ্ছে, মন্ত্রী করে দিচ্ছি, 1 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে, বহুমত দেখাতে হবে, না হলে আমরা লোকসভা ভঙ্গ করে দেবো। বোঝা গেছে না যায়নি, হ্যাঁ 1 মাসের মধ্যে কি দেখাতে হবে, হ্যাঁ বহুমত দেখাতে হবে। এই জন্য দেখবে 2-4 জন মিলে এখান থেকে এ ওকে টানছে, ও একে টানছে, এ ওকে টানছে, এরকম টানতে থাকে, তাকেই বলা হয় ত্রিশঙ্কু সরকার বা জোট সরকার। যদি এই 4টা পার্টির মধ্যে কি হয়, জোট বেঁধে তৈরি করে, তাকে বলা হয় জোট সরকার বা কি ত্রিশঙ্কু সরকার। জোট সরকার বা ত্রিশঙ্কু সরকার। ক্লিয়ার হয়েছে না হয়নি, জোট সরকার বা ত্রিশঙ্কু সরকার। যদি তুমি দেখাতে পারো, বহুমত দেখাতে পারো, তাহলে কি হয়ে যাবে, সরকার থাকবে। যদি না দেখাতে পারো, রাষ্ট্রপতি যা মন চাইবে তাই করবে। রাষ্ট্রপতি অপরাজন করে তুমি দেখাও, তোমাকে 1 মাস টাইম দিচ্ছি, তুমি না দেখাতে পারলে অন্য কেউ দেখাতে পারে, রাষ্ট্রপতির মনে হলো লোকসভা ভেঙে দিবে লোকসভা। বোঝা গেছে তো, এটা হচ্ছে রাষ্ট্রপতির সেলফ পাওয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি, রাষ্ট্রপতির সেলফ পাওয়ার ক্লিয়ার হয়েছে তো, কোনো ডাউট আছে, হ্যাঁ ডাউট নেই তো। রাষ্ট্রপতি কিছু কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, যেহেতু সে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষেত্রে তাকে কি দেওয়া হয়েছে, কিছু কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। স্পেশাল পাওয়ার কি কি দেওয়া হয়েছে দেখো, বিশেষ ক্ষমতা। স্পেশাল পাওয়ার মানে কি বলা হচ্ছে, বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ ক্ষমতা রাষ্ট্রপতি দেওয়া হয়েছে। আমরা জানি কি, আমরা ফান্ডামেন্টাল রাইটে পড়ে নিয়েছিলাম যে ভারতবর্ষের সবাই কি সমান, তাই তো। ভারতের আইনের চোখে সবাই কি সমান, কিন্তু রাষ্ট্রপতি আর রাজ্যপালকে একটু পাওয়ার দেওয়া হয়েছে, যে তারা একটু যেহেতু প্রধান, ভারতের প্রথম ব্যক্তিকে, ভারতের প্রথম ব্যক্তিকে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম ব্যক্তি কে হয়, রাষ্ট্রপতি। বোঝা যাচ্ছে তো। স্পেশাল পাওয়ার বা বিশেষ ক্ষমতায় কি বলেছে দেখো, বিশেষ ক্ষমতায় বলেছে
যে রাষ্ট্রপতিকে কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যে রাষ্ট্রপতি যেহেতু সে, তাকে কিছু কিছু, যখন রাষ্ট্রপতি থাকবে সেই সময়, সেই রাষ্ট্রপতি থাকাকালীন তাকে কেউ কখনোই তার নামে এফআইআর করতে পারবে না। কি করতে পারবে না? কেউ কোনরূপ তার নামে এফআইআর করতে পারবে না, কেউ অ্যারেস্ট করতে পারবে না, কিছুই করতে পারবে না। কখন? রাষ্ট্রপতি থাকাকালীন। রাষ্ট্রপতি থাকাকালীন কখনো কি করতে পারবে? রাষ্ট্রপতি থাকাকালীন, রাষ্ট্রপতি থাকাকালীন এফআইআর হবে? রাষ্ট্রপতি থাকাকালীন এফআইআর হবে না। বোঝা আছে তো? কবে হবে তাহলে? আর আমাদের সংবিধান কি বলছে? আইনের চেয়ে সবাই সমান, তাই তো? যেদিন রাষ্ট্রপতির পদ থেকে যাবে তারপরে এফআইআর করা যাবে। এরকম একটা কেস এখানে ঘটেছিল, রাষ্ট্রপতি আর রাজ্যপাল দুজনের ক্ষেত্রেই সেম। এখানে রাষ্ট্রপতি বলছে মানে ওখানে কি ভাবে? রাজ্যপাল সাথে সাথে ভাবতে থাকবে। হ্যাঁ, সাথে সাথে কি ভাববে? রাজ্যপাল। রাজ্যপালের ক্ষেত্রে সেম। আমাদের এখানে রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির কেস আনা হয়েছিল, যখন ছিল, বলো, সিভি আনন্দ বোস ছিল, একজন মহিলা কর্মরত ছিল রাজভবনে। এখন নাম পরিবর্তন হয়ে রাজভবনের নাম হয়ে গেছে লোকভবন। রাজভবনের নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? লোকভবন। যখন রাজভবনে একজন কর্মরত মহিলা ছিল, সে একটা ক্লেম করেছিল যে কি, যে শ্লীলতাহানি করেছে রাজ্যপাল। বোঝা যাচ্ছে তো? কোনো কেস হয়েছিল? রাজ্যপাল থাকাকালীন কোনো কেস হবে না, বা রাষ্ট্রপতি থাকাকালীন কোনোদিন কোনো কেস হবে না, এফআইআর হবে না, বা কেস হবে না কিছু। কিন্তু যখন চলে যাবে, আমাদের সংবিধান বলেছে যেদিন রাষ্ট্রপতির পদ থেকে যাবে তারপরের দিন থেকে কেস করা যাবে। তুমি বাঁচবে কতদিন? যতদিন ওই 5 বছর পদে থাকবে। কতদিন বাঁচবে? 5 বছর পদে থাকবে। কারণ কি দেখো, এটা করার কারণ কি? এর পরের আর্টিকেল পড়াবো, আর্টিকেল নাম্বার 72, ক্ষমতা, পার্ডন, ক্ষমাদান ক্ষমতা। কিসের ক্ষমতা? ক্ষমাদান ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা পড়াবো। বোঝা গেছে তো? রাষ্ট্রপতির কি পড়াবো? ক্ষমাদান ক্ষমতা পড়াবো, পার্ডন। আর রাষ্ট্রপতি নিজের কাছে যদি ক্ষমাদান ক্ষমতা থাকে, তুই কত শাস্তি দিবি তাকে? নিজে সাইন করলি তো, আমি নিজেকে নিজেকে মাফ করছি, আমি নিজেকে নিজেকে ক্ষমা করছি, নিজেই ক্ষমা করলি তো। এই জন্য বলেছে রাষ্ট্রপতির পদে থাকাকালীন তাকে যদি সাজা দেওয়া হয়, সে তো নিজেই ক্ষমা চেয়ে নেবে। তার থেকে বরং কি হচ্ছে, যতদিন রাষ্ট্রপতি থাকবে বা যতদিন রাজ্যপাল থাকবে ততদিন তাদের ছাড়। যেদিন থেকে রাজ্যপালের পদ থেকে যাবে বা রাষ্ট্রপতির পদ থেকে যাবে তারপরে কেস শুরু হয়ে যাবে। আমাদের কেস হয় 2 রকমের। কেস হয়ে গেলে, তুমি যদি দোষ করো, দোষ হয়ে গেলে সাজা 2 রকমের হয়। সাজা কত রকমের হয়? 2 রকমের হয়। একটা ফৌজদারি, তোমার কেস যে চলে, কেস চলে ফৌজদারি কেস হয়, আর একটা দেওয়ানি কেস হয়। ফৌজদারি কেস হয় আর কি দেওয়ানি কেস। যখন তুমি ফৌজদারি কেস আর কি কেস হয়? দেওয়ানি কেস। তোমার দুটো কেস হয়, যে এটা দেওয়ানি কেস হবে না ফৌজদারি কেস হবে, বুঝবো কি করে? তাই তো? চুরি, ডাকাতি, ছিনতাই, শ্লীলতাহানি, রেপ, তোমার হচ্ছে আর কি কি আছে, মার্ডার, এগুলো সব কি হবে? ফৌজদারি। সম্পত্তিগত বা টাকাগত ক্ষেত্রে কি হবে? টাকা ও সম্পত্তিগত ক্ষেত্রে দেওয়ানি। চুরি, ডাকাত, রেপ, মার্ডার, ছিনতাই, এগুলো সব কি হবে? এগুলো সব হবে ফৌজদারি। এগুলো সব কি হবে? ফৌজদারি মামলা। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা লাগানো যায় না। কারণ কি? একমাত্র ফৌজদারি মামলার হচ্ছে কি হয়, মাফ করে নেয় তো, রাষ্ট্রপতি নিজেকে মাফ করে নেবে। তোমরা লাগিয়েছো রাষ্ট্রপতির ফাঁসি হয়ে যাক, যে এমন দোষ করছে রাষ্ট্রপতির ফাঁসি হয়ে যাক। রাষ্ট্রপতি নিজের ক্ষমতা রয়েছে ফাঁসিকে রদ করে দেওয়া, তবে 10 বছর জেল হয়ে যাক, রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে 10 বছর আটকে দেওয়া। বোঝা যাচ্ছে তো? তার মানে ফৌজদারি মামলা কি হয়? ফৌজদারি মামলা করা যায় না। তার কোন মামলা করা যায়? দেওয়ানি মামলা করা যায়, টাকা বা সম্পত্তিগত মামলা করা যায়। টাকা বা সম্পত্তি যে কেউ দিয়ে দিতে পারবে, তাই তো? টাকা বা সম্পত্তিগত ক্ষেত্রে কি মাফ করতে পারবে না নিজেকে? টাকা সম্পত্তি কি মাফ করবে? আমি আমার নিজেকে টাকা মাফ করে দিলাম। হ্যাঁ, পার্ডনে টাকা মাফের কথা কোথাও বলা, শাস্তি মাফের কথা বলা আছে, তাই তো? জরিমানা মাফ হয় না কখনো, সেটা যদি কোর্ট মনে করে তখনই মাফ হয়। আদালত, রাষ্ট্রপতি মাফ করতে পারবে না জরিমানা পরিমাণ। বোঝা যাচ্ছে না যায়নি? বলো। হ্যাঁ,
যতদিন ইচ্ছা তার মন চাইলে। এটা কি পড়াচ্ছি? এটা এখন এখন কি পড়াচ্ছি? রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার, নিজেকে কিভাবে কিভাবে বাঁচাবে সেটা বলছি। কজনকে মাফ করে সেটা পরে বলছি। বোঝা আছে তো? ফৌজদারি মামলা কি করবে? নিজেকে বাঁচিয়ে নেবে তো? তাহলে শুধুমাত্র ফৌজদারি মামলা করা যায় রাষ্ট্রপতির বিরুদ্ধে? রাষ্ট্রপতির কেস করা যায়? রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো কিছু মামলা করা যাবে? রাষ্ট্রপতি থাকাকালীন কখনো কেউ শাস্তি দিতে পারবে? হ্যাঁ, কিছু পারবে কি? রাষ্ট্রপতির বিরুদ্ধে দেওয়ানি মামলা আনা যাবে? হ্যাঁ, দেওয়ানি মামলা আনা যাবে। দেওয়ানি মামলা টাকা ও সম্পত্তিগত মামলাকে আমরা কি বলি? দেওয়ানি মামলা। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট আছে? এনি ডাউট? এগোই। স্পেশাল পাওয়ার বোঝা আছে। রাষ্ট্রপতি দেখো এখানে নিজেকে ক্ষমা করে দিচ্ছে, কিসের দ্বারা ক্ষমা করছে? তার উপর কিছু পাওয়ার আছে বলে, সেই পাওয়ারটার নাম হচ্ছে ক্ষমাদান ক্ষমতা। সেই পাওয়ারের নাম কি? ক্ষমাদান ক্ষমতা। দেখো সেই পাওয়ারের নাম কি? ক্ষমাদান ক্ষমতা। পার্ডন বলা হয় একে। ক্ষমাদান ক্ষমতা বা কি? পার্ডন বলা হয়। বোঝা আছে তো? দেখো পার্ডন মানে কি? ক্ষমা। রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। কিন্তু রাষ্ট্রপতির বেশিরভাগ ক্ষমতাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে জানো তো? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। সেরকম পার্ডনও নেওয়া হয়েছে আমেরিকা থেকে। পার্ডন কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। হ্যাঁ, এর আর্টিকেল নাম্বার কত? 72। রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা কত নম্বর আর্টিকেল আছে? কোথা থেকে নেওয়া হয়েছে? আর রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা এরকম 5 প্রকার রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি কতভাবে ক্ষমা করতে পারে? 5 ভাবে ক্ষমা করতে পারে। কতভাবে? একটা হচ্ছে ক্ষমাদান, একটা কি? ক্ষমাদান, অর্থাৎ সম্পূর্ণ ক্ষমাদান। একটা কি হবে? সম্পূর্ণ ক্ষমাদান। সম্পূর্ণ ক্ষমা করে দেবে একটা। কিভাবে সম্পূর্ণ ক্ষমা করবে? দেখো, ধরো কারো শাস্তি হয়েছে, কোর্ট তাকে কি দিয়ে দিচ্ছে? শাস্তি দিয়ে দিচ্ছে, তাই তো? রাষ্ট্রপতি তার সাজাকে একদম সম্পূর্ণভাবে মাফ করে দিতে পারে। ধরো তোমার নামে কেস হয়ে গেছে, তোমাকে সাজা দেওয়া হয়েছে, তুমি হচ্ছে আজীবন কারাবাস। কত জীবন? আজীবন কারাবাস মানে জানো কি? আজীবন মানে তোমরা যে ওই সিনেমা দেখে ভাবো যে 14 বছর পর্যন্ত, নাকি? আজীবন কারাবাস মানে মৃত্যুর আগে জেলেই মারা যাবে। বোঝা যাচ্ছে তো? একদিনে আজীবন কারাবাস। ওই 14-15 বছর নয়। এবারে কি করা হয়? একটা ব্যক্তি 14 বছর জেল মানে হচ্ছে সংশোধনাগার। জেল মানে কি? সংশোধনাগার। ওখানে সংশোধন করার জন্য পাঠানো হয়, তোমাকে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়নি। এই জন্য কখনো জেল লেখানো হয় না, লেখা থাকে কি? সংশোধনাগার। কি লেখা থাকে? সংশোধনাগার। জেল যদি কোথাও লেখা থাকে কেটে দেওয়া, কি করে? সংশোধনাগার করে দেওয়া উচিত। কারণ ওখানে মানুষকে সংশোধন করতে জন্য পাঠানো হয়। বোঝা যাচ্ছে তো? সমাজ থেকে তুমি এমন একটা সাজা করতে যেটা কোর্টের মনে হয়েছে যে তোমাকে 3 বছর 4 বছর কোথায় রাখতে হবে? সংশোধনাগার রাখলে সমাজ থেকে তুমি যদি বিচ্ছিন্ন থাকো, তাহলে তুমি হয়তো সংশোধন হয়ে যাবে, তারপর তোমাকে বের করতে হবে। এমন কোনো সাজা দিয়ে করলে যে তোমাকে বের করালে তুমি জীবনে শুধরাবেন, সেটা হচ্ছে কি? আজীবন কারাবাস। সেটা কি হয়ে যাবে? আজীবন কারাবাস। যেমন তুমি প্রথমবারে কি করছো? কাউকে মার্ডার করে দিচ্ছ, ভুলবশত হয়ে যেতেই পারে যে করে দিয়েছে, কোনো প্রভাবে পড়ে, কোনো আবেগে পড়ে, বা কারো প্ররোচনায় করে দিয়েছে, ওকে জেল করে দাও, 2 বছর 5 বছরের জেল করে দাও, তারপরে শুধরে গেলে ওকে বাইরে বের করে দিবে। ওকে বের করে দিলে তুই আবার মার্ডার করছিস, বলছে আর ও নিজে জেনে থেকেই বুঝেই করছে। শাস্তি দেওয়া হলো তারপরে করছে মানে বুঝেই করছে, বলছে আরো ওকে আজীবন কারাবাস দেবে। বেরিয়ে এলে তোমরা, তারপরে কি করলে? আবার মার্ডার করে দিলে, বলছে একে আর দেখতে ফাঁসি দে, ফাঁসি, একদম কি? ফাঁসি দে। বোঝা আছে তো? কোর্ট তো ফাঁসি দিয়ে দিল। এবারে দেখা গেল রাষ্ট্রপতির কোনো পরিচিত হয়েছে, রাষ্ট্রপতির ফোন হয়েছে, বাঁচিল আমাকে, রাষ্ট্রপতি যাবে, এর কোনো শাস্তি হবে না। কি লেগে গেল? সম্পূর্ণ ক্ষমতা। তাহলে রাষ্ট্রপতি
কোনো ব্যক্তির দোষকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে পারে। যদি এটা পড়ানোর ক্ষেত্রে ঠিক আছে, এরকম হবে না, টেনশন নিতে পারে। যেটা তুমি ফোন লাগিয়ে রাষ্ট্রপতি আমি একটা মার্ডার করে চলে আসছি, আমাকে ফাঁসি সাজা শুনে যে বাঁচিল তো, তুই কে, তোকে চিনি নি জানলে তুই কে চলে আসছিস? বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার? হ্যাঁ, এর বাংলা টার্মগুলো ভালো করে জানবে। এটাকে 5টা ভাগে, প্রথম 5টা ভাগ বলে দিই, দিয়ে বলছি। সম্পূর্ণ ক্ষমদান, এরপর আছে লঘুকরণ, এরপর আছে লঘুকরণ। লঘুকরণের ইংলিশ টার্ম হচ্ছে কমিউটেশন। এরপর হচ্ছে পরিহার, পরিহার মানে রিমিশন। তারপর রয়েছে বিলম্ব, রিপ্রাইড। তারপর রয়েছে আর কি রয়েছে রে, বিরাম, বিরাম রয়েছে, রেসপাইট, বিরাম, রেসপাইট। বাংলা টার্মগুলো মনে রাখবি। আচ্ছা, আগে আগে রেসপাইট লিখে দেয়, তারপরে বিরাম লিখছি, বিরাম মানে বিরাম, রেসপাইট আর প্রবিলম্ব, রিপ্রাইড। অবিলম্ব কি আছে, রিপ্রাইড। তার মানে একদম ক্ষমা করে দেয় কোনটাই, সম্পূর্ণ ক্ষমা দেয়, ক্ষমা। এটাই সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হয়, তাই তো। লঘুকরণ মানে কি, লঘুকরণ মানে কি, পাতলা করা কোনো জিনিসকে, হ্যাঁ, আর পাতলা করা তো লঘুকরণ। ডাইলিউট করা মানে কি, পাতলা করা। তোরা দেখবি তোর বাড়িতে এখন তো ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আর গোয়ালা আসেনি, এখন একটা মিল্ক চিলিং প্ল্যান্ট বলে থাকে, সেখানে সবাই দুধ দিতে যায়, তাই তো। হ্যাঁ, ওতে লঘু করতে গেলে কি করু, জল মিশিয়ে দিলি তো, হ্যাঁ, পরিমাণ বেড়ে গেল, পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়। আর দুধের নেচার কি পরিবর্তন হয়ে যায় তো, নেচার পরিবর্তন হয় তো, হ্যাঁ, পরিবর্তন হয় না, হয়নি, হয়ে যায় তো। সেটা হচ্ছে এটাই লঘুকরণ। লঘুকরণ মানে কোনো কিছু জিনিসের প্রকৃতিকে আলাদা, পাতলা করে দেওয়া, নেচারকে কি করে দেওয়া, চেঞ্জ করা, নেচারকে কি করা। শাস্তি এখানে লঘুকরণে বলা হচ্ছে নেচার আর হচ্ছে টাইম। লঘুকরণের নেচারের পরিবর্তন করা হবে, প্রকৃতির পরিবর্তন করা হবে, টাইমের কোনো পরিবর্তন করা হবে না, টাইমের কোনো পরিবর্তন হবে না। ধরো কোর্ট তোমাকে সাজা দিয়ে দিচ্ছে 10 বছর, ধরো তোমার 10 বছরের সাজা হয়ে গেছে, 10 বছরের সাজা হয়ে গেছে তোমার, 10 বছরের সাজা দিয়েছে, কঠোর সাজা দিয়ে দিচ্ছে, 10 বছরের সাজা দিয়েছে, আর কি দিয়ে দিচ্ছে, কঠোর সাজা দিয়ে দিচ্ছে। তুমি জল ঢালবে, 10 বছর 12 বছর করবে নাকি, তো সাজা তো বেড়ে যাবে। তাহলে কি হবে, নেচারের পরিবর্তন হবে, কঠোর সাজাটা কি হয়ে যাবে, হ্যাঁ, কঠোর সাজা মানে জানো কি, সাজা দুপুরা। তুমি যদি জেলে যাও, অভিযুক্ত না হও, অভিযুক্ত না হওয়া পর্যন্ত তোমার বাড়ির ড্রেসে তুমি থাকবে। যেদিন তুমি হচ্ছে দোষী হয়ে গেলে, সেদিন তোমাকে ইসের ড্রেস দিয়ে দেওয়া হবে জেলের। এবারে যদি শাস্তি কম হয়, মোটামুটি একটা জেলের ড্রেস দিয়ে দেওয়া হয়। এরপরে দেখো, যদি তুমি একদম সব থেকে বেশি দোষ করে ফেলো, কঠোর শাস্তি হয়েছে তোমার, তোমাকে তখন ডরা কাটা জেব্রা ক্রসিং দিয়ে দেওয়া হয় ড্রেস। এবারে দিয়ে দিয়ে কি করা হয়, দিয়ে তোমাকে করানো হয় ওখানে জেলের মধ্যে, তো অন্য কেউ রান্না বান্না করবে না, জেলের মধ্যে তোমরাই রান্না করবে, যারা জেলে ঢুকবে তারাই রান্না করবে, সবাই সেম করে। যাদের কঠিন সাজা হয়ে যায় তারা দেখবে, তোমরা সিনেমা ফিনেমা দেখেছো তো, পাথর কাটে, বাড়ি কুপচায়, হ্যাঁ, বাইরে থেকে খাবার ফাবার আসেনি, ওই যে জেলের বাউন্ডারি আছে ওখানে সব কুপচে ফুটতে কি করা হয়, সবজি লাগানো হয়, সবজি লাগাবে, সবজি তুলবে, তারা তোমরা নিজেরাই যে রান্না করবে, যারা জেলে থাকবে তারাই রান্না করবে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, জেলে যদি কোনোদিন যাও এগুলো সব দেখে নিবে আগে ভাগে। বোঝা বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার। তাহলে জেলে কিভাবে জেলে থাকে বোঝা যাচ্ছে, যাদের কঠোর সাজা হয়ে যায় তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং তারা টাকাও পায়। যখন জেল থেকে বেরোয় তখন সেই টাকা দেওয়া হয়, জেলের মধ্যে টাকাও রাখা যায়, সমস্ত কিছু তোমাদের বলে দিয়েছি আমি, তাই তো। হ্যাঁ, কি বলছো, বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার হয়েছে। লঘুকরণ মানে কি, লঘু মানে কি, পাতলা করা। তা পাতলা করা মানে কোনটা পাতলা হবে,
কঠোর সাজা নেচার, কঠোর সাজাটা কি হয়ে যাবে, নর্মাল সাজা হয়ে যাবে। তাহলে কি কিসের পরিবর্তন, 10 বছর মানে কি এটা টাইম, এটা কি, আর এটা নেচার। তাহলে কিসের পরিবর্তন হয়েছে লঘু করে নে, কঠোর সাজা কি হয়ে যাবে, হ্যাঁ নর্মাল হয়ে যাবে। ধরো কঠোর শাস্তি ছিল, কঠোর শাস্তি মানে কি, তোমাকে বাড়ি ফাড়ি তাড়তে হতো, অন্তত সেখানে গিয়ে নরম হয়ে গেছে মানে নর্মাল হয়ে গেছে মানে কি, বাড়ি ফাড়ি তাড়তে হবে, রান্না বান্না করতে, যাদের কঠোর সাজা তারা রান্না করে, বাড়ি দাঁড়ে, জল 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 তুলে সবকিছু তারাই করে। জেলে জেলে নর্মালি সব ঠিক আছে, কঠোর সাজা না হলে তুমি এমনি বিন্দাস থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার কি হয়ে যায়, যারা দেখবে অনেকদিন থেকে আছে, 14-15 বছর 20 বছর ধরে আছে, তারা দাদা হয়ে গেছে, র্যাগিং চালাই প্রচুর। তুমি নতুন নতুন গেছে, তোমার উপর প্রচুর র্যাগিং চালাবে, জেলেও হয়। তুমি আছো র্যাগিং শুধু কলেজে হয়, জেলেও র্যাগিং হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে টাইমের কোনো পরিবর্তন হয়েছে, শুধু কার পরিবর্তন হয়েছে, নেচারের পরিবর্তন হয়েছে। তাহলে লঘুকরণে টাইমের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কার পরিবর্তন হয়, নেচারের পরিবর্তন হয়। টাইমের কি পরিবর্তন হবে, শুধুমাত্র কার পরিবর্তন হয়, নেচারের পরিবর্তন হয়, শুধুমাত্র নেচারের পরিবর্তন হয়েছে। এরপরে পরিহার মানে হচ্ছে, বাংলায় পরিহার মানে হচ্ছে হ্রাস করা, বাদ দেওয়া, বোঝা যাচ্ছে তো। বাংলায় পরিহার মানে কি, হ্রাস করা বা কি করা, বাদ দেওয়া। তার মানে কোনো জিনিস কেটে বাদ দিতে হবে। তুমি সাজাকে কাটতে পারবে, টাইমকে কাটতে পারবে তো। এতে বলা আছে, পরিহারে বলা আছে কি করা হয়, টাইম পরিবর্তন করা যায়, কিন্তু সাজার প্রকৃতির নেচার পরিবর্তন করা যায় না। সাজার নেচার পরিবর্তন করা যায় না, কিন্তু কিসের পরিবর্তন করা যায়, টাইমের পরিবর্তন করা যায়। নেচারে কোনো পরিবর্তন করা যায়, শুধুমাত্র কিসের পরিবর্তন করা যায়, টাইমের পরিবর্তন করা যায়। বোঝা যাচ্ছে না যায়নি, টাইমের পরিবর্তন করা যায় না যায়নি। এই একমাত্র সাজা যেখানে ফাঁসির সাজা, এর মাধ্যমে কখনোই পাস করানো যায় না, মাফ করা যায় না। এটা ফাঁসির সাজায় মাফ হয় না কখনোই। কারণ কি, ফাঁসিটা প্রকৃতি, নেচার, নাকি বলা থাকবে ফাঁসি ফাঁসি দিবে 1 মিনিট করে ফাঁসি দিবে, না না 1 মিনিট নয়, হাফ মিনিট। ফাঁসি যখন দেয় তখন দেখবে তোমরা সিনেমায় ফিনেমায় বহু জায়গায় দেখেছো, ফাঁসি দিলে 1 মিনিট পরে বেঁচে গেলে তাকে আবার বাঁচিয়ে ফিরিয়ে আনা হয়, দেখেছো তো। হ্যাঁ, তো ফালতু জিনিস। ফাঁসি কখনো এরকম হয় না, ফাঁসি হয় হ্যাং টিল ডেথ। হ্যাং টিল ডেথ মানে কি, হ্যাং টিল ডেথ, এবং তারপরে ওইখানে ডট দিয়ে কলমটাকে ভেঙে দেওয়া হয়, দেখেছো তো। কারণ কি, একটা পেন দিয়ে সর্বোচ্চ যে শাস্তিটা হওয়ার কথা ছিল, সেই পেন দিয়ে সর্বোচ্চ শাস্তি লিখে দিয়েছে। আর মৃত্যুই সর্বোচ্চ শাস্তি, তো ওই পেন দিয়ে ওই মৃত্যু সর্বোচ্চ শাস্তিটা লেখা হয়েছে, এরপরে আর এই পেন ব্যবহার করা যায়, এই জন্য ওই পেনকে ওখানেই ভেঙে দেওয়া হয়। হ্যাং টিল ডেথ লেখা থাকে, কি লেখা থাকে, হ্যাং টিল ডেথ মানে কি, মৃত্যু পর্যন্ত ঝুলন থাকবে। আর সিনেমা দেখেছো 1 মিনিট পরে বেঁচে যাবে, ওই যে দোষ করছি 1 মিনিট যা করে বেঁচে যাবো, ছোট্ট টুটকে বেঁচে গেলে তো আমি বেঁচে গেলাম, নাকি, ওইসব কিছু নয়। হ্যাং টিল ডেথ, যতক্ষণ না মরবে ততক্ষণ ঝুলতে থাকবে। কারণ এটা হচ্ছে কি হয়েছিল বলা দেখি, এটা একবার এটা নিয়ে প্রচুর কেস হয়েছিল, যে লেখা ছিল ফাঁসি দেওয়া হবে, ফাঁসি হ্যাঙ্গিং দেওয়ার লেখা ছিল, কতক্ষণ পর্যন্ত দেওয়া হবে সেটা লেখা ছিল না, তাই তো, ফাঁসি দিবে বলছে। আর উকিল, ভারতের উকিল মানে তো জানি বড় বড় উকিল সব, তাই তো, গলায় দড়ি লাগাইছে, বলছে তো ফাঁসি হয়েছে, নামিল, বেঁচে গেছিল, বেঁচে গেছিল সে, বুঝতে পারছো। তারপর থেকে বলা হ্যাং টিল ডেথ, যতক্ষণ না পর্যন্ত মারা যাবে ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকবে। প্রথমে কি করবে, ফাঁসি দিবে, নামাবে, মেডিকেল চেক আপ হবে, বেঁচে আছে কিনা দেখবে, মেডিকেল চেক আপ হবে, তারপর দেওয়া হবে। বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার হয়েছে না হয়নি? মেডিকেল চেক আপ করা হয়েছে, বেঁচে আছে না বেঁচে নাই, বেঁচে থাকলে আবার ঝুলানো হবে। ফাঁসির আগে স্নান করানো হয়, ফাঁসির আগে কি করা হয়, স্নান ফান করানো হয়। পাঠা বলি দেখেছিস তো, পাঠা বলির সময় কি করা হয়, প্রথমে তিলক চন্দন ফন্দন গলায় মালা পরে তারপরে বলি দেওয়া হয়, তো সেম কন্ডিশন এখানেও হয়, চান করানো হয়। চান করে তোমার প্রিয় খাবার কি আছে সেটা খাওয়ানো হয়, তোমার সব থেকে কোন জিনিসটা ভালো লাগে, তোমার সব থেকে ফেভারিট জিনিস, তোরা শুনে যে ফেভারিট কোন জিনিস ভালো লাগে, ফেভারিট বলতে এমন ফেভারিট বলে দেবে যেটা পালন হবে, যেটা তৎক্ষণাৎ পালন করা যাবে এবং যার মধ্যে দিয়ে তুমি ছাড় ফাড় পাবে না, সেই সব পালন করা হয়। যে এমন কিছু পালন করবেন বলবে না যে বলে দিলে আমাকে
তোমার শেষ ইচ্ছা বলো, তোমার শেষ ইচ্ছা বলতে হবে। শেষ ইচ্ছা শুধু খাবার দাবার, বই পড়া, এইসব টুকটাক শেষ ইচ্ছা বলতে পারবে। কোনো শেষ ইচ্ছা বলতে পারবে না যে এমন শেষ ইচ্ছা বললে তোমার মৃত্যু আটকে থাকবে, এরকম শেষ ইচ্ছা বলতে পারবে না। টুকটাক খাওয়া দাওয়ার কথা বলে দিয়ে তোমাকে কালো কাপড় চাপিয়ে নিয়ে যাওয়া হবে, দিয়ে সেখানে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দেওয়ার পরে তুমি তার আগে মেডিকেল চেক আপ হয়। প্রথমে মেডিকেল চেক আপ হবে ফাঁসি দেওয়ার আগে, যে তোমার মেডিকেলে কোনো কিছু প্রবলেম আছে কিনা। মেডিকেল চেক আপ হয়ে গেল, দিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো কালো কাপড় পরে মুখে, যাতে কালো কাপড় পরে দেওয়া কার ফাঁসি হচ্ছে যাতে না দেখানো হয়। বোঝা যাচ্ছে তো? সে জানো না ফাঁসির সময় নিজের যে ছটকাচ্ছে এই জিনিসটা দেখতে পায়, বা তার সামনে কে দাঁড়িয়ে কি কি করছে সে যেন না দেখতে পায়। এই যে তার কি করা হয়, কালো কাপড় চাপিয়ে দেওয়া হয়, দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ফাঁসি হয়ে যাওয়ার পর তারপরেও আবার মেডিকেল চেক আপ হয়, মারা গেছে না যায়নি দেখে নেওয়া হয়। ক্লিয়ার হয়েছে তো? কোন সাজায়, একমাত্র ফাঁসির সাজাকে আটকানো যায় না। রাষ্ট্রপতির কোন ক্ষমতায় ফাঁসির সাজাকে আটকানো যায় না? পরিহার। এরপরে বিরাম তোমরা ভালো করে জানো, ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে বিরাম সম্বন্ধে ভালো করে জানো, তাই তো? আর জানো নি বিরাম সম্বন্ধে? হ্যাঁ, আমাদের এখানে একটা হসপিটাল আছে, তার নাম হচ্ছে উডবান হসপিটাল। নাম শুনেছো তো? হ্যাঁ, আরে উডবান হসপিটালের নাম শুনোনি? উডবান হসপিটাল নাম শুনোনি? কলকাতায় শুনতে হবে না। কাউকে পুলিশ অ্যারেস্ট করলে আগে ইডি ধরতে আইলে করে ছুটে উডবান হসপিটালে ছুটে। বিরামে কি বলা আছে? বিরাম মানে কি? বিরাম কথার অর্থ কি? কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়া। বিরাম তোমরা দেখো কি বিরাম কখন হয়? তুমি খেলছো, খেলাধুলা থেকে কি হয়? বিরাম নিলে, যেটা ব্রেক বলো, আবার শুরু করে দাও তো। হ্যাঁ, বিরাম মানে তুমি হচ্ছে একদম যে তুমি ছাড় পেয়ে গেলে সেটা নয়। বিরাম মানে কিছু সময়ের জন্য আটকে দাও। দেখো জেলের মধ্যে কেউ না কেউ কি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। জেলের মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে, তো তখন বলা হয়েছে যে রাষ্ট্রপতি চাইলে তাদেরকে কি করতে পারে, কিছু সময়ের জন্য হেলথ বা স্বাস্থ্য ইস্যুর জন্য কিছু ক্ষেত্রে কি করা হবে, কিছু সময়ের জন্য ছাড় দেওয়া হবে। যে এর এই হচ্ছে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর চিকিৎসা করা হোক, একে জেল থেকে মুকুব করা হোক। জেল থেকে মুকুব হতে পুলিশ থাকবে, সাথে পুলিশ থাকবে, জেল থেকে মুকুব করা হবে, চিকিৎসালয়ে চিকিৎসা করা হোক। তারপরে 10 তারিখের পর থেকে আবার চালু হয়ে যাবে। বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তাহলে কতদিন? সরি, বিরামে কি রয়েছে? বিরাম সম্পূর্ণ সময়ের জন্য নয়। বিরাম কত সময়ের জন্য? হ্যাঁ, কিছু সময়ের জন্য। তো বিরাম কোন ক্ষেত্রে লাগানো হয়? স্বাস্থ্য খারাপ থাকলে, তাই তো? স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে কি লাগানো হয়? বিরাম লাগানো। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। বিরাম ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে কারো? কারো ডাউট নেই তো? এরপর রয়েছে বিরাম, তার মানে কি কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য শাস্তি আটকে দেওয়া হয়। আটকে দেওয়া হয় স্বাস্থ্য খারাপ থাকলে। স্বাস্থ্য খারাপ থাকলে। বোঝা আছে তো? এরপরে হচ্ছে প্রবিলম্ব। প্রবিলম্ব দেখো, রাষ্ট্রপতি তো মাঝে মাঝে মন করে একটু বিদেশে ঘুরে আসি। রাষ্ট্রপতি বিদেশে ধরো ঘুরতে গেছে, কোথায় ঘুরতে গেছে? বিদেশে ঘুরতে গেছে। তখন এখানে সুপ্রিম কোর্ট কাউকে না কাউকে রায় দিয়ে দিয়েছে তোমার ফাঁসি হয়ে যাবে। তোমার কি হয়ে যাবে? ফাঁসি দিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি রায় দিয়ে দিচ্ছে, কি হয়ে যাবে? ফাঁসির সাজা হয়ে যাবে, তাই তো? তার এবারে মনে হচ্ছে না, রাষ্ট্রপতি যাকেই ফাঁসি দেওয়া হয় সে রাষ্ট্রপতির কাছে আবেদন করে যে আমার ফাঁসির সাজাটা যেন মুকুব করে দেওয়া হয়। তো রাষ্ট্রপতি দেখে যে সত্যিকারের কিরকম কি চাইছে, সত্যিকারে কোনো কেসটাকে যে এই যে কেস করেছে যার জন্য ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেটা সত্যিকারের মন থেকে করতে চাইছিল না আনইনটেনশনালি হয়ে গেছিল, সেটা দেখা হয়। বোঝা গেছে তো? হ্যাঁ, কোন জিনিস দেখো, ভুল মানুষ মাত্রই হয়, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু একটা জিনিস সবসময় মাথা রাখবে, তুমি যতই বড়ই হয়ে যাক না কেন, আর যে যত ছোটই হয়ে যাক না কেন, ক্ষমা চাওয়ার শক্তি তোমার থাকা চাই। সে ছোটই হোক না কেন, ভুল হয়ে গেলে সব সময়ের জন্য ক্ষমা চেয়ে নেবে। এর থেকে আর ভালো জিনিস কিছুই হয় না। ভুল মানুষ মাত্র হয়, আমিও মানুষ, আমারও ভুল হয়ে যায়। আমি বড় হয়েছি মানে হ্যাঁ ও আমার থেকে ছোট, তার কাছে ক্ষমা চাইতে পারবো না, এই জিনিসটা যেন না হয়।
আর ছোট হইতে তো কি হয়েছে, ভুল তো আমি করেছি, সেটা মানতে ক্ষতি কোথায়? মানলে তুমি বরং একদম ছোট হয়ে যাবে না কারোর কাছে, সমাজের কাছে ছোট হয়ে যাবে না। যারা ছোট ভাববে তোমাকে যে বড় হয়ে ছোট কাছে ক্ষমা চাইছে, তাদের মানসিকতার প্রবলেম রয়েছে। তুমি বড় হতে পারো, ভুল তোমারও হয়। আরে মানুষ মানুষ কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় ভুল হতেই পারে, কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় ভুল হতে পারে। যে কাজ করেন তার জীবনে ভুল হবে। তুই পড়লু, ফেল করার টেনশন থাকবে তোর। আরে পড়লে পরীক্ষা দিলে তবেই তো ফেল করার টেনশন থাকবে। তুই পড়িসনি, ফেল করার কোনো টেনশন থাকবে? তুই কাজই করিসনি, ভুলের কোনো টেনশন থাকবে তোর কাছে? ভুল তখনই হবে যদি তুই কাজ করিস। কিন্তু ভুল হয়ে গেল, সেটাকে তুই ভুলটাকে বাঁচানোর জন্য আরো ভুল করে গেলি, সেটা যেন না হয়। হ্যাঁ ভুল হয়ে গেছে আমার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে এটা, এরপর থেকে যেন না হয় তার দিকে খুব ভালো করে ধ্যান রাখবে। বাস এটুকুই কাজ। তোরা কি করু, ভুল হয়ে গেছে, ওই ভুলটাকে চাপা দেওয়ার জন্য আরো 4টা ভুল করু, ওটাই করবো, আরো 4টা ভুল করু, আর ওই 4টাকে ভুল করে আরো 16টা করু। এই করে করে সারা জীবন মিথ্যা কথায় চলে যায়। এটা যেন না হয় বাবা। বোঝা গেছে না? জানি একদম ক্লিয়ার হয়েছে তো? রাষ্ট্রপতি কোথায় গেছে? ঘুরতে চলে গেছে, শাস্তি হবে। এদিকে ফাঁসি সাজা হয়েছে, রাষ্ট্রপতিকে চিঠি লিখছে যে রাষ্ট্রপতিকে মেল করেছে। রাষ্ট্রপতি কি, রাষ্ট্রপতির কাছে 340 কামরা ঘর আছে, তাই তো? তার সেক্রেটারি ফেক্রেটারি আছে, তাদেরকে মেল করেছে। এরা এবারে কি বলেছে, এরা ধরো বলছে রাষ্ট্রপতিকে জানিয়েছে, রাষ্ট্রপতি বলছে ঠিক আছে। ধর রাষ্ট্রপতি ঘুরতে গেছে, যে টাইমে ঘুরতে গেছে সেই টাইমে ফাঁসি। রাষ্ট্রপতি বলছে দাঁড়াও, আমি যাই, আমি ঘটনাটা দেখি, যদি ফাঁসি দেওয়ার হয় ফাঁসি দিয়ে দেবো, আর যদি না ফাঁসি দেওয়া তখন তো বাঁচিয়ে নেওয়া হবে। তো কোনো ফাঁসির সাজাকে কিছু সময়ের জন্য আটকে দেওয়া হবে না, তাকে কি বলা হয়? প্রবিলম্ব।